অধরা রেগে এগিয়ে এলো রুদ্রর দিকে। এরপরে গলা উঁচিয়ে বলল, কে কে ডেকেছে আপনাকে? আমি ডেকেছি আপনাকে? তুই তো ডাকলি, তাই তো এলাম, না হলে রুম থেকে বেরোবো কেন? আমি কি আপনার রুমে গিয়ে ডেকে এসেছি? আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম, তাহলে ডাকলাম কখন? রুদ্র কিছু না বলে ভাবল এটা তাহলে আদ্রর কাজ, ইচ্ছে করে দুজনের সাথে কথা বলাতে ওর এই কাজ। তবুও রুদ্র এখন নিজের দোষ কাঁধে নিল না। দেখো, ডেকে মিথ্যে বলবে না, এইবারের মতো মেজো আব্বুর কাছে বিচার দিলাম না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও আর আমাকে ঘুমাতে দাও। কথাটা বলেই চলে গেল রুদ্র। অধরা তাজ্জব হয়ে তাকিয়ে আছে ওর যাওয়ার পানে। নিজের রুমের দিকে হাঁটা দিতে দিতে বিড়বিড় করল, কই ডেকেছি? মিথ্যে বলার আর জায়গা পায় না। আসলে নিজে কথা বলবে সেটা তো বলতে পারে না, আর উল্টো মিথ্যে বলছে, আবার আব্বুকে বলে দেবার হুমকিও দেখায়, চোর কোথাকার। অধরা রুমে ফিরে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এলো। সোহা লাইট নিভিয়ে এসে শুয়ে পড়েছে। সকালবেলা অধরা আর সোহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোলো পড়তে যাবে বলে। আজ আরিফ নওয়াজের অফিস না থাকায় তিনি ওদের নামিয়ে দিতে গেলেন। এরপরে আবার আসার সময় ড্রাইভার গিয়ে নিয়ে আসবে। আরিফ নওয়াজ ওদের দিয়ে এসে বাড়িতে ফিরে ড্রয়িং রুমে এসে বসলেন। রুদ্র পাশে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। আরিফ নওয়াজের আজ অফিস নেই বলে কোনো কাজে উড়াতাড়া নেই, ঠান্ডা মেজাজে রয়েছেন। ওনাকে বসতে দেখে কিচেন থেকে বেরিয়ে এলেন অনিমা। জিজ্ঞাসা করলেন, কফি দেব? না। অনিমা বললেন, ওহ, আপনি তো আবার মেয়ের বানানো কফি ছাড়া কারো বানানো কফি মুখেই তোলেন না। অনিমা রুদ্রকে শুনিয়ে বললেন, যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তখন কি করবেন? আরিফ নওয়াজ রুদ্রর দিকে তাকালেন, রুদ্রও তাকালো। চোখাচোখি হতেই আরিফ নওয়াজ দৃষ্টি সরিয়ে অনিমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে কফি খাওয়াই বাদ দিয়ে দেব। অনিমার কিছু বললেন না, কিচেনে চলে গেলেন। তিনি যে কথাটা রুদ্রকে শুনিয়েছেন আশা রাখলেন সম্পর্কটা এগোবে। দুপুর 2টার দিকে রুদ্র রেডি হয়ে নিচে নামল। পরনে স্কাই ব্লু রঙের শার্ট আর কালো প্যান্ট, এক হাতে মোবাইল, সানগ্লাস। অধরা সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আর চোখে তাকিয়ে দেখছিল। রুদ্র সানগ্লাস পরে অধরাকে উদ্দেশ্য করে বলল, কেমন লাগছে রে? অধরা ঘুরে চলে গিয়েছিল। রুদ্রের কথা শুনে ভাবনা কাটল। এরপরে স্বাভাবিক গলায় বলল, ভালো। রুদ্র মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, কোনো মেয়ে পড়বে কি? অধরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। পরক্ষণেই শক্ত গলায় বলল, আমাকে বলছেন কেন? যে মেয়েকে পটাতে কান তাকে গিয়ে বলুন। আর ইউ জেলাস? সোফার দিকে যেতে যেতে বলল, আমার বয়েই গিয়েছে জেলাস হতে। বুঝে বলছিস তো? না বোঝার কি আছে এতে? রুদ্র দৃঢ় গলায় বলল, বোঝা না বোঝা সব সামনেই দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে। তো কোথায় যাচ্ছেন আমাকে বলা যাবে কি? এক বন্ধুর বিয়ে ঠিক করতে যাচ্ছি। তাই এত সেজেগুজে? বন্ধুর বিয়ে ঠিক করতে নাকি নিজেরটাও? কি? কিছু না। আর আপনার সাথে কি ওই ইফতিও যাবে? কেন? না, এমনি। যান, দেরি হয়ে যাবে। রুদ্র বেরিয়ে গেল। ইফতির বাড়ির সামনে থেকে ওকেও তুলে নিল। আবার মাঝপথ থেকে ওদের আরেক বন্ধু নাফিজ, ওকেও গাড়িতে নিয়ে নিল। নাফিজেরই বিয়ে ঠিক করতে যাচ্ছে ওরা। নাফিজ বন্ধুদের সাথে গেল, আর ওর বাড়ির সবাই আলাদা। ওদের গন্তব্যটা শহর থেকে একটু দূরেই ছিল। সন্ধ্যার আগ দিয়ে রুদ্র আর ইফতি ফিরে আসার জন্য রওনা হলো। এবার আর নাফিজ সাথে আসেনি। রুদ্র একটু তাড়াতাড়ি ড্রাইভ করছে, না হলে ফিরতে ভালোই রাত হবে। কিছু দূর আসার পরে পড়ল জ্যামে। অনেকক্ষণ যাবৎ বসে রইল। তার মাঝে আবার প্রচণ্ড গরম, গাড়ির এসিও যেন গায়ে লাগছে না। রাত 9টার দিকে ওরা এই জ্যাম থেকে বেরোলো। খুব দ্রুত ড্রাইভ শুরু করলো রুদ্র। এখনো শহরে পৌঁছায়নি। বাড়ি পৌঁছতে কমপক্ষে আরও 1 ঘন্টা। যেতে যেতে রুদ্র একটা জায়গায় কয়েকটা ফুল বিক্রেতাকে দেখে ব্রেক করল। ইফতি জিজ্ঞাসা করল, নামবি নাকি? বস তুই, আমি আসছি, 2 মিনিট। যা। রুদ্র গাড়ি থেকে নেমে গিয়ে রাস্তার ওই পারে গেল। ফুল বিক্রেতার কাছে এসে জিজ্ঞাসা করল বেলি ফুলের গাজরা বা মালা আছে কিনা। অবশেষে একটা লোকের কাছে পেল। তার কাছে 5-6টা মালা ছিল। রুদ্র সবকটাই চাইল। দোকানদার ফুলগুলো একটা পলিথিনে দিয়ে দিল। রুদ্র টাকা দিয়ে চলে এলো এবং গাড়িতে উঠে ডেস্কে ফুলগুলোর পলিথিনটা রাখল। ইফতি পলিথিন হাতে নিতে নিতে বলল, কি খাওয়ার জিনিস নিয়ে এলি? খুলে দেখ, সেই মজা। ইফতি পলিথিনটায় ফুল দেখে বলল, রুদ্র ভাই, এগুলো কি? তুই ফুল নিয়ে এলি কার জন্য? তোর বোনের জন্য। আমার বোন নেই। আছে। ইফতি চোখ ছোট ছোট করে বলল, আছে মানে? আমার বাপ কি আবার বিয়ে করেছে নাকি? রুদ্র দাঁত চেপে বলল, শালা, সবসময় 2 লাইন বেশি বুঝিস। তাহলে বোন কে? অধরা। আজও সোহা অধরার কাছে ঘুমাতে এলো। অধরা আর আজকে ওকে ছাড়ল না। খুব শক্তপোক্ত ভাবে প্রশ্ন করে বসেছে। আজও আদ্রর কথা বের করবে মানে করবেই। শেষমেশ সোহা অধরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। চেপে রাখা সব কষ্ট, রাগ, অভিমান সেই কান্না দিয়েই বেরোতে চাইছে। অধরা মোলায়েম কণ্ঠে বলল, এখন যদি না বলিস কি হয়েছে, তাহলে আর আমার সাথে মিশবি না। দরকার নেই আমার এমন বোন, যে বোন সব শেয়ার করতে পারলেও কষ্টটা শেয়ার করতে পারে না। সোহা নিচু গলায় আমতা আমতা করে বলল, বলছি আমি আমি আদ্র ভাইয়াকে। অধরা তীক্ষ্ণ অক্ষে তাকিয়ে বলল, ভালোবাসি সেটা আমি জানি, এরপরে কি নিয়ে কি হয়েছে সেটা বল।
ওই যে তুমি ওই দিন রাতে রাইমার নাম্বার দিলে যে আদ্র ভাইয়াকে, তুই দেখেছিস আমি নাম্বার দিয়েছি? উহু, তাহলে না জেনে আগেই কেঁদে ভাসিয়ে দেওয়ার কি মানে? কিন্তু তুমি তখন বললে যে নাম্বারটা দিবে কিনা, তাই ভেবেছিলাম ভাইয়া হয়তো নাম্বারটা চেয়েছে। শোন, এসব ছাড়, একটা কথা বলছি, ভালো করে শোন। আদ্র ভাইয়া না কারোর সাথে কথা বলে আর না নাম্বারটা নিয়েছিল। ভাইয়া কাউকে ভালোবাসে না আর না কাউকে ভালোবাসবে। ভাইয়া পড়াশোনা নিয়ে ব্যস্ত, এখন এগুলোতে জড়াবে না, নিশ্চিন্ত থাক তুই। সোহা চোখ মুছে বলল, সত্যিই বলছো? আর কিভাবে বললে বিশ্বাস হবে শুনি? হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাকে ছুঁয়ে বলো ভাইয়া কোনো মেয়েকে ভালোবাসে না। অধরা সোহাকে জড়িয়ে ধরে বলল, না, ভাইয়া কাউকে ভালোবাসে না। তুই আর মন খারাপ করে থাকিস না, আবার আগের মতো হয়ে যা প্লিজ। ঠিক আছে, এবার থেকে মন খারাপ করে থাকবো না। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রুকাইয়া ছেলের অপেক্ষায় বসেছিলেন। অনিমাও ছিল, তবে রুকাইয়া জোড়াজোড়ি করে রুমে পাঠিয়ে দিয়েছে। রুদ্র ফিরে এলো। মিন দরজা লাগিয়ে সামনে তাকালেই মাকে দেখে এগিয়ে এসে বলল, মা, ঘুমাওনি? না রে, তোর জন্যই অপেক্ষা করছিলাম। ও, ফ্রেশ হয়ে আয়। রুকাইয়ার চোখ গেল ছেলের হাতে থাকা পলিথিনের দিকে। তিনি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, তোর হাতে কি? রুদ্র এক পা এগিয়ে আবার পেছনে ফিরে বলল, ফুল। কার জন্য? রুদ্র কোনো ভনিতা না করে বলল, অধরার জন্য। রুকাইয়া হেসে বললেন, ও, তাহলে দিয়ে আয়। রুদ্র চলে গেল ওপরে। অধরার রুমের সামনে এসে ডাকলো, অধরা, ঘুমিয়ে পড়েছিস? অধরা, এই দরজা খুলো তো। অধরা দরজা খুলে দিয়ে দাঁড়ালো। আপনি এত রাতে এখন ফিরলেন? রুদ্র ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, তোর জন্য বেলি ফুল এনেছি। অধরা হাতে নিল। রুদ্র অধরার মুখ পানে তাকিয়ে গভীর শ্বাস ছেড়ে চলে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। রুদ্র রুমে ফিরে শাওয়ার নিয়ে বেরোলো। রুকাইয়া খাবার বেড়ে দিলেন। এদিকে অধরা বেলি ফুলের গাছড়াগুলো হাতে নিয়ে ঠাই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ভাবলো, আজ তো কেউ বলেনি ফুল এনে দিতে, তাহলে আজ অকারণেই ফুল কেন এনে দিল? তাহলে কি রুদ্র ওর কথা ভাবে, ওকে ভালোবাসে? রুদ্রের কথা ভাবতেই অজান্তে মুখে হাসি চলে এলো। ও ফুলগুলো রেখে চুপি চুপি রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এলো। যেই সাইড থেকে ডাইনিং টেবিল স্পষ্ট দেখা যায়, সেইখানে এসে রেলিংয়ে হাত ভর করে দাঁড়ালো অধরা। রুদ্র তখন খাচ্ছিল, পাশেই ছিল রুকাইয়া। রুকাইয়া অধরাকে খেয়াল করেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলেন। অবশেষে ছেলের প্লেটে তরকারি দিতে দিতে আস্তে করে বললেন, ওপর থেকে অধরা তোকে দেখছে। রুদ্র প্লেটের দিকে তাকিয়েই বলল, আসলেই দেখছে? রুদ্র তখনই পেছন ফিরে অধরার দিকে তাকালো। এতে অধরার মুখের মুচকি হাসি হাওয়া হয়ে গেল। এরপরে সোজা হয়ে দাঁড়িয়ে আমতা আমতা করতে করতে চলে গেল, যা দেখে রুদ্র এবং রুকাইয়া দুজনেই হাসলেন। পরদিন সকাল সকাল আরমান নওয়াজ আর আরিফ নওয়াজ চলে গেলেন অফিসে। আদ্র ভার্সিটি যাওয়ার সময় অধরা আর সোহাকে সাথে নিয়ে গেল। ওদের কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটি যাবে। অন্যদিকে রুদ্র সকালে বেরিয়ে গেছে নাফিজের বিয়ের শপিং করতে। সেখানেই সারাদিন পার করে বিকেলে বাড়িতে ফেরে। সন্ধ্যার পরপরই আদ্র অধরা আর সোহাকে ডেকে ছাদে গেল। ছাদে দারুণ বাতাস বইছে। সারাদিন তপ্ত গরমের পরে এই সময় ছাদে বাতাসে এসে দাঁড়াতেই ওদের ভালোই লাগছে। রুদ্রকেও ডেকেছে, ও বলেছে একটু পরে আসছে। আপাতত ছাদের এক কোণে একটা চাদর বিছিয়ে বসলো তিনজনে, আড্ডা দেবে। আর এই আড্ডা দেওয়ার প্ল্যানটাও আদ্ররই। রুদ্র আসছিল না বলে আদ্র সোহাকে বলল, সোহা, রুদ্রকে ডেকে নিয়ে আয় না। সোহা উঠে দাঁড়ালো, সাথে অধরাকেও জোর করে নিয়ে গেল। ওরা চলে যাওয়ার পরে আদ্র একা একা বসে আছে। হুট করে ওর নজর যায় অধরা আর সোহার ফোনের দিকে। দুজনেই ফোনটা রেখে গিয়েছে। আদ্রর মাথায় বদবুদ্ধি চাপলো। ও অধরার ফোনটা হাতে নিল। ফোনের লক দেওয়া ছিল না বলে অনায়াসেই ভিতরে ঢুকতে পারল। এরপরে সোজা রুদ্রের নাম্বারে মেসেজ লিখল, রুদ্র ভাই, আপনি ফিরে আসারে অনেক হ্যাপি আমি। আপনি অনেক ভালো। সেই তো চলে গিয়েছিলেন আমার দোষ দিয়ে, এখন তো ভালোভাবেই কথা বলেন। মিথ্যে হোক আর সত্যিই হোক, আপনি তো আমার স্বামী। ঠিক সময় দেশে এলে এতদিনে বাচ্চার বাবা হয়ে যেতেন। এই একটা মেসেজই বড় করে লিখল, এবং বাংলাতেই। কিন্তু অধরা যে বাংলায় মেসেজ লিখতে পারে না, এটা আদ্র জানে না। ওর এই কাজটা করার একটা ক্লু ও নিজেই রেখে গেল। যদি ইংরেজিতে লিখত তাহলেই ভালো হতো। ও মেসেজগুলো দিয়ে সে চ্যাট হিস্ট্রিটা ডিলিট করে দিল। এরপরে তাড়াহুড়ো করে ফোনটা আগের জায়গায় রেখে নিজের ফোন নিয়ে স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়ল। আবার যদি সন্দেহ করে তার জন্য একটা বন্ধুকে কল দিয়ে শুধুই কথা বলার বাহানা দিল। এর পরপরই রুদ্র, অধরা আর সোহা এলো। আদ্র ফোনে কথা বলা শেষ করলো বলতে একটু নাটকই করলো। অধরা এসে নিজের ফোনটা হাতে নিয়ে কিছু একটা দেখে কোলের ওপরেই ফোনটা রেখে দিল। রুদ্র ওদের সাথে বসে গল্প করতে লাগলো। এর কিছুক্ষণ পরে ফোনটা বের করতেই শুরুতেই দেখলো অধরার নাম্বার থেকে মেসেজটা দেখার পরে রুদ্র হেসে হেসে অধরার দিকে তাকালো। অধরাই হাসির মানে বুঝতে না পেরে কথায় মনোযোগ দিল। রুদ্র আর কথায় মনোযোগ দিতে পারল না। অধরার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। আদ্র ওই হাসি খেয়াল করলো। রুদ্র আদ্রকে ইশারা করে সোহাকে নিয়ে চলে যেতে বলল। আদ্র বুঝতে পেরে সোহাকে বলল, সোহা, চল তো কিছু খাওয়ার জিনিস নিয়ে আসি। ঠিক আছে, চলো। অধরা বলল, আমি যাব সাথে? না রে, যাবো আর আসবো, তুই থাক। আদ্র সোহাকে নিয়ে চলে গেল। রুদ্র তখনও ওর দিকে তাকিয়ে হাসছিল। ও
অধরা হাসার চেষ্টা করে উঠে চলে গেল ছাদের দরজার দিকে। রুদ্র চট করে উঠে দাঁড়িয়ে অধরার হাত ধরে ফেলল, আরেক হাতে ছাদের দরজা লাগিয়ে দিল। অধরা থতমত খেয়ে তাকিয়ে বলল, কি কি হলো? হাত ধরেছেন কেন? আর এভাবে হাসছেন কেন? হাসবো না তো কি করব? কাঁদবো? তাই এভাবে হাসার কি আছে? হাত ছাড়ুন। রুদ্র হাতটা আরো শক্ত করে ধরে বলল, অনেক কিছু। আচ্ছা, তুই সেদিন আমাকে যে বললি আমি তোকে কুপ্রস্তাব দিয়েছি, আর আজ যে তুই আমাকে কুপ্রস্তাব দিলি তার বেলায় মানে? রুদ্র বাঁকা হাসি দিয়ে বলল, আগে জানলে দেশে এসে তোর শখটাই পূরণ করতাম। অধরা আমতা আমতা করে বলল, কিসের শখ?